প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাবজেক্টটি রয়েছে। এই কস্টিং এবং ট্যাক্সেশন থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ যে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো হয়, তোমাদের থিওরিটিক্যাল যে কম্পালসারি প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট করে গেলে তোমরা কমন পাবে, সেরকমই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকের বিজনেস স্টাডিজ এক্সাম ভালো গেছে। তোমরা আজকের এই সাজেশনটি দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, যাদের কস্ট ট্যাক্স রয়েছে অত্যন্ত উপকারে লাগবে। এবং তোমাদের বিজনেস স্টাডিজে অনেকেই বলেছিলে স্যার কমন আসবে তো প্রশ্ন কীরকম হবে। আমি তোমাদের একটি কথাই বলেছিলাম যে ইয়ার ভিত্তিক তো অনেক জায়গায় পড়ো, অন্যান্য সাবজেক্টগুলোতে হয়, বিজনেস স্টাডিজে এরকম কিন্তু হয় না, তার জন্যই তোমাদের অনেক ভয় তোমরা পাও বিজনেস স্টাডিজে। যাই হোক, সেই পরীক্ষাটা খুবই ভালো গেছে, তোমরা রেসপন্স ভালো এসছে, তোমরা কস্ট ট্যাক্সও পরীক্ষা ভালো যাবে। চলো আমরা দেখে নিই আমাদের কি কি প্রশ্ন রয়েছে। তো প্রথমে একটু বলি, তোমাদের প্রথম কস্টিংয়ের যে চ্যাপ্টার রয়েছে, কস্ট অফ মেটেরিয়াল টু, কাঁচামালের ব্যয়, এখান থেকে তোমাদের অঙ্ক থাকে। ঠিক আছে, একটি অঙ্ক দেবে 4 নম্বরে, তার সাথে অথবা থিওরি থাকে। এবার অনেকে অঙ্ক, সবাই ম্যাক্সিমাম মানে 100 জনের মধ্যে 95 জনই অঙ্ক করে, 5 জন হয়তো থিওরি করবে। তো ব্যাপারটা হচ্ছে অনেকের সমস্যা হয়, সিম্পল অ্যাভারেজ মেথডটা দিলে একটু প্রবলেম হয়। তো যদি বাই চান্স সিম্পল অ্যাভারেজ মেথড দেয়, সেক্ষেত্রে কি হয়, আমরা তখন সিম্পল অ্যাভারেজ মেথডটা অনেক সময় ইগনোর করি, কারণ একটু এদিক ওদিক হলে তোমাদের অনেকে ভয় পাও, কিন্তু ভয়ের কিছু নেই, প্রত্যেকটা মেথডই ইজি করা, সহজ, অসুবিধার কিছু হয় না। তবুও কিছু ছাত্রছাত্রী রয়েছে তোমরা যারা একটু ভয় পাও, তাদের জন্য বিশেষ করে আমি কিছু থিওরি বলে দিচ্ছি, একটু ভালো করে পড়ে যেও, আশা করি তোমাদের উপকারে লাগবে। তবে আমি বলবো অঙ্কটাই করা শ্রেয়। ঠিক আছে, কি প্রশ্ন পড়বে? আগে আসে আগে যায় পদ্ধতিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা সমীচীন বলে মনে করো, এমন দুটি ক্ষেত্রের উদাহরণ দাও। পদ্ধতিটির দুটি অসুবিধা উল্লেখ করো। আমি তোমাদের বলবো ফিফো মেথডের তোমরা হচ্ছে দুটো সুবিধা দুটো অসুবিধা কিন্তু তোমরা করে নেবে ভালো করে। ফিফো মেথডের কি বললাম, দুটো সুবিধা দুটো অসুবিধা, ঠিক আছে। আর এই প্রশ্নের উত্তরটি ভালো করে নেবে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা সমীচীন, এমন দুটি ক্ষেত্রের উদাহরণ দাও, এবং ওই পদ্ধতির দুটি অসুবিধা পড়বে, এর দুটো অসুবিধাও পড়ে নেবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কম্বাইন্ড হয়ে যাবে, মানে পুরো টোটাল তোমাদের চলে আসবে। যদি প্রশ্নটি আসে তোমরা লিখে দিতে পারবে। প্রশ্নটি 1 নম্বরে রেখেছি, তার মানে বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এই বছরের জন্য। তারপর রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিফো এবং লিফো মেথডের মধ্যে পার্থক্য। ফিফো এবং লিফো মেথডের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে করবে। এই দুটো প্রশ্ন করে যাও। অঙ্ক করেছো, অঙ্ক অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিয়েছো তোমরা, এই দুটো থিওরি একটু পারলে যারা পড়েছো একবার চুপ বুলে নিও। ঠিক আছে, যারা অঙ্ক করবে মনে করছো তাদের কোনো দরকার নেই করার, কারণ অঙ্কের সাথে হরে দেয়। ঠিক আছে, এটা কম্পালসারি নয়। আরেকটি প্রশ্ন রেখেছি আমি, সরল গড় পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। এই তিনটে প্রশ্ন পড়লেই, যারা থিওরি পড়বে ভাবছো, এই তিনটে প্রশ্ন পড়ো, অসুবিধা হবে না। ঠিক আছে, তারপর দেখো আমরা চলে আসবো আমাদের আরেকটি চ্যাপ্টার, সেখান থেকেও আমাদের কম্পালসারি থিওরি আসে 4 নম্বরের। সেটি কি সেটি দেখে নেবো। চ্যাপ্টার হচ্ছে আমাদের কস্ট অফ লেবার অ্যান্ড মেথড অফ রেমুনারেশন। ঠিক আছে, চ্যাপ্টার 2 বা ইউনিট 2। তো এখান থেকে আমাদের 6 নম্বরের একটি প্রশ্ন আসে, প্র্যাকটিক্যাল প্রবলেম। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে, এবং 8 নম্বরে একটি আসে। তো 8 নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয় তার সাথে আরেকটি 8 নম্বরের অঙ্ক দেওয়া থাকে, তোমরা জানো, কোশ্চেন পেপার ঘেটেছো, আমি তাও একটু তোমাদের চেষ্টা করছি বোঝানো। এবং 6 নম্বরে একটি যে প্রশ্ন দেওয়া হয় না, সেই 6 নম্বরের প্রশ্নের সাথে একটা থিওরি অর থাকে। ঠিক আছে, তো সেখানে অঙ্কটাই করাই ভালো। যদি একান্ত অঙ্ক যদি না তোমাদের বুঝতে পারো, হয়তো কোনো জায়গায় হয়তো এমন একটা স্যার দিয়েছেন সেটি তোমরা বুঝতে পারছো না, বা ম্যাডাম দিয়েছেন সেটি বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমরা কি করবে, থিওরিটা করতে পারো। তো বেশি থিওরি এখন পড়া সম্ভব নয়, যদি পড়ে থাকো রিভাইজ করবে, আদারওয়াইজ নতুন করে পড়বে না। ঠিক আছে, আর যেটা কম্পালসারি থিওরি, যেটা আসবেই, সেটা কিছু করার নেই, তোমাদের পড়তেই হবে, কারণ ওটা না পড়লে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, তার জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে, যে প্রশ্নটি প্রথমে পড়বে, সময় আরক্ষণ পদ্ধতির যে কোনো 4টি উদ্দেশ্য লেখো। রাইট এনি 4 অবজেক্টিভ অফ টাইম বুকিং সিস্টেম। টাইম বুকিং সিস্টেমের উদ্দেশ্য পড়বে, আর টাইম বুকিংয়ের উদ্দেশ্য পড়বে, দুটোরই উদ্দেশ্য পড়ে নেবে, এবং উভয় মেথডের মধ্যে পার্থক্য। এই তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় রক্ষণ ও কাজে ব্যয়িত সময়ের মধ্যে 4টি পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন টাইম কিপিং অ্যান্ড টাইম বুকিং। আর দুটো পদ্ধতিরই উদ্দেশ্য করে 4টে করে উদ্দেশ্য পড়ে নেবে।
ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা প্রশ্নপত্রে প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটি যদি প্রশ্ন পড়তে পারো সেটি হচ্ছে উত্তম সময়রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, রাইট এনি ফিচার্স অফ গুড টাইম কিপিং সিস্টেম এনি ফোর। ঠিক আছে, আরেকটি প্রশ্ন রয়েছে তোমাদের হচ্ছে একটি উত্তম মজুরি প্রদান ব্যবস্থার যে কোনো চারটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এই প্রথম যে চারটি প্রশ্ন রয়েছে না, এই কম্পালসারি প্রশ্নের জন্য, এটি কিন্তু অঙ্কের সাথে অরও থাকে, অনেক সময় দেয়। এই চারটি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে নিও। ঠিক আছে, এই চারটি প্রশ্ন ভালো করে একটু পড়ে নাও, অনেকটা উপকৃত হবে। আর তার সাথে এইটা একটু পড়ে নেবে, সকলেই জানো। ঠিক আছে, অলস সময় কাকে বলে, স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময়ের একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, অলস সময় কাকে বলে, যে সময় কোনো উৎপাদন হয় না, তবুও আমরা কি করি, মজুরি প্রদান করি, সেই সময়টাকে বলা হয় আইডিয়াল টাইম বা আমাদের অলস সময়। এবং অলস সময়কে দুভাগে ভাগ করা যায়, স্বাভাবিক অলস সময়, অস্বাভাবিক অলস সময়। স্বাভাবিক কি, ধরো তুমি কারখানার গেটে ঢুকলে, গেট থেকে তুমি উৎপাদন কেন্দ্রস্থলে পৌঁছালে, তো এটা স্বাভাবিক, কেউ তো আর উড়ে উড়ে গিয়ে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, মালিক তো এখানে আর বলবে না, যিনি কাজে রেখেছেন, যে তুমি উড়েও চলে আসো, একদম টাইম সেভ করো, সেটা সম্ভব না। এটা স্বাভাবিক। অস্বাভাবিক কি, অস্বাভাবিক কি হচ্ছে, ধরো মেশিন অকেজো হয়ে গেছে, তার জন্য লেবার বসে আছে। তো মেশিন অকেজো হওয়াটা স্বাভাবিক নয়। তুমি যদি মেশিনের রিপেয়ারিং ভালো করে করো বা রক্ষণাবেক্ষণ ভালো করে করা যায়, তাহলে কী হবে, মেশিন ব্রেকডাউন বেশি হবে না, আর হলেও কম সময়ের জন্য হবে, সেটাকে ঠিক করা সম্ভব হবে। তাই এটা হচ্ছে অস্বাভাবিক। ঠিক আছে, ধরো শ্রমিক সংগঠন, শ্রমিকরা লক আউট ঘোষণা করলো, ঠিক আছে, আন্দোলন করলো, লক আউট হয়ে গেল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, সেই সময় লেবাররা অনেক সময় কিন্তু বসে থাকে। ঠিক আছে, এই টাইমটা আমাদের, এটা হচ্ছে অস্বাভাবিক। ঠিক আছে, এইগুলো বিদ্যুৎ চলে যাওয়া। ঠিক আছে, তো এইগুলোর মধ্যে তোমাকে আইডেন্টিফাই অনেক সময় করতে দেয়। ঠিক আছে, তোমাদের উদাহরণ দিয়ে দেবে কোনটা কোন অলস সময়, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আশা করি তোমরা জানো। তো এই যে পাঁচটি, এই যে প্রথম প্রথম যে চারটি প্রশ্ন বললাম, সেটি হচ্ছে কম্পালসারি থিওরির জন্য। তারপরে যে 5 এবং 6 নম্বরের প্রশ্ন রয়েছে, এটি হচ্ছে এই 6 নম্বরের যে অঙ্কটি দেবে, তার সাথে তোমাদের অরে দিতে পারে। ঠিক আছে, অলস সময় কাকে বলে, স্বাভাবিক অস্বাভাবিক অলস সময়ের একটি করে উদাহরণ দাও। আর কিভাবে নির্ণয় করা হয়, নির্ধারণ করা হয়, সেটাও তোমাদের জানতে চাইতে পারে। আরেকটি প্রশ্ন রয়েছে কার্যভিত্তিক ও সময়ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে 3টি পার্থক্য লেখো। 3টি থেকে আমি বলবো 4টি পার্থক্য পড়বে, কারণ অনেক সময় দেয় 4টি পার্থক্য, তার সাথে অলস সময় কাকে বলে 2 নম্বরের জন্য দিয়ে দিতে পারে। এটি পড়বে টেলরের পৃথকীকৃত কার্যভিত্তিক মজুরি পদ্ধতির মজুরি নির্ণয়ের সূত্রটি লেখো। পদ্ধতিটির 2টি করে সুবিধা ও অসুবিধা লেখো। ঠিক আছে, টেলরের পৃথকীকৃত কার্যভিত্তিক মজুরি পদ্ধতির মজুরি নির্ণয়ের সূত্রটি লেখো। পদ্ধতিটি 2টি করে সুবিধা অসুবিধা লেখো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তোমাদের কস্টিংয়ের এই চ্যাপ্টারগুলোই রয়েছে। কস্টিং থেকে আরেকটি চ্যাপ্টার যেটি রয়েছে, সেটি হচ্ছে উপরি ব্যয় ওভারহেড। সেখান থেকে তোমাদের শুধু ছোট প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি তোমাদের ছোট প্রশ্ন যেগুলো আসবে, আমি যদি পারি একটা ক্লাস করিয়ে দিই। আজকে রাত অবধি দেখছি, আমি যদি সম্ভব হয় আমি করিয়ে দেবো। তো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, এবং পরবর্তী পার্টে আমি তোমাদের ট্যাক্সেশনেরও যে গুরুত্বপূর্ণ যে 2টো চ্যাপ্টার রয়েছে তোমাদের, যেখান থেকে থিওরি কোশ্চেন আছে, সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে।